প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে ভাগ করা হতে পারে, ভাগ করা যায়। যেমন গঠনমূলক শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ এবং উৎসমূলক শ্রেণী বিভাগ। তোমরা দেখতে পাচ্ছ শব্দের যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ এবং উৎসমূলক শ্রেণী বিভাগ। প্রথমেই আসি আমরা গঠনমূলক শ্রেণী বিভাগে। গঠনমূলক শ্রেণী বিভাগকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। ক, মৌলিক শব্দ। সাধিত শব্দ। মৌলিক শব্দ হলো যে শব্দগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। অর্থাৎ এগুলোকে ভাঙলে আর আলাদা কোনো অর্থ প্রকাশিত হয় না, সেগুলোকেই বলা হয় মৌলিক শব্দ। যেমন বই, গোলাপ, হাত, কলম। এই শব্দগুলোকে যখন আমরা ভাঙি তখন এর আলাদা কোনো অর্থ আর তৈরি হয় না, তাদেরকে বলা হয় মৌলিক শব্দ। এই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরপর আমরা আসি সাধিত শব্দ। যে সকল শব্দগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, অর্থাৎ যেগুলোকে ভাঙলে আবার নতুন অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। সাধিত শব্দগুলো বিভিন্নভাবে গঠিত হয়ে থাকে। যেমন একাধিক শব্দের সমাস, প্রত্যয় যুগে, উপসর্গ যুগে। সাধিত শব্দগুলো বিভিন্নভাবে গঠিত হয়ে থাকে, সাধারণত একাধিক শব্দের সমাস সহযোগে, প্রত্যয় যুগে, উপসর্গ যুগে। এখন আমরা দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে কিভাবে সমাস সহযোগে গঠিত হয়, বা প্রত্যয় যুগে গঠিত হয়, বা উপসর্গ যুগে গঠিত হয়। যেমন আমরা সমাসের যে একটা উদাহরণ দেই, চাঁদ মুখ,
তোমরা সংজ্ঞায় দেখেছো যে সাধিত শব্দগুলো ভাঙা যায়, বিশ্লেষণ করা যায় এবং এগুলোকে আমরা আলাদা অর্থবোধক শব্দ পেয়ে থাকি। সেই থেকে আমরা দেখতে পাচ্ছি চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, তারপরে নীল আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। নীল আকাশ। তাইলে আমরা এখানে পেয়েছি কয়টা? দুটো শব্দ পেয়েছি, চাঁদ মুখ, নীল আকাশ, চাঁদের মতো মুখ, নীল যে আকাশ, নীল আকাশ। এই দুটোই আমাদের সমাস সহযোগে গঠিত সাধিত শব্দ। এরপর আমরা আসি প্রত্যয় যোগে গঠিত সাধিত শব্দ। প্রত্যয় যুগে গঠিত সাধিত শব্দ এমন হতে পারে দুগুরি, দু যোগ গুরি। গুরি প্রত্যয় যুগে আমাদের দুগুরি শব্দটি তৈরি হয়েছে। এবার আসি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন চলন্ত। এখানে অন্তঃপ্রত্যয় যুগে আর এখানে উদি প্রত্যয় যুগে শব্দ দুটো গঠিত হয়েছে, ডুব যোগ উড়ি, ডুবুরি। আর এখানে আছে চলন্ত, চল যোগ অন্তঃপ্রত্যয় যুগে। এখন আমরা আসি উপসর্গ যুগে গঠিত সাধিত শব্দে। উপসর্গ যুগে সাধিত শব্দ, যেমন প্রশাসন। প্রশাসন শব্দের যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা পেয়ে থাকি প্র যোগ শাসন, প্রশাসন। প্রকৃষ্ট রূপে যে শাসন, প্রশাসন। এটা প্রথম অংশটা হচ্ছে উপসর্গ, তারপরে যোগ শাসন। এরপরে আসি আমরা ভরপেট। ভর যোগ পেট। ভর হচ্ছে উপসর্গ আর পেট শব্দ, আলাদা শব্দ। এতক্ষণ আমরা গঠনমূলক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা অর্থমূলক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাদেরকে বলা হয় যৌগিক শব্দ। অর্থাৎ যে কারণে এই শব্দটার উৎপত্তি হয়েছে, অদ্যাবধি একই কারণে এই শব্দটা ব্যবহৃত হয়, তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন গায়ক।
গায়ক শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় গই যোগ নক বা অক গায়ক, অর্থাৎ যে গান করে। এখন পর্যন্ত আমরা এই শব্দটাকে একই অর্থে ব্যবহার করে এসেছি। কর্তব্য, ক্রি যোগ তব্য। ক্রি যোগতব্য কর্তব্য, যা করা উচিত। এখন পর্যন্ত একই অর্থে এই শব্দটা ব্যবহৃত হয়ে আসছে। এখন আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ নিয়ে আলোচনা করব। রূঢ় বা রূঢ়ি শব্দ বলতে বোঝায় যে শব্দগুলো প্রত্যয় উপসর্গ যুগে গঠিত হয় কিন্তু প্রত্যয় উপসর্গের অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দের উদাহরণ যেমন হস্তি, গবেষণা, বাসি, প্রবীণ। এখন হস্তিকে আমরা যদি ভাঙি তাহলে পাই হস্ত যোগ ইন প্রত্যয়। হস্ত হলো হাত, আর আমরা যোগরূঢ় শব্দ হস্তি বলতে হাতিকে বুঝি। হাত এবং হাতিতে আমাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ অন্য কোনো অর্থ প্রকাশ করছি। গবেষণা, গো যোগ এষণা। গবেষণা অর্থ হচ্ছে বিপুল অধ্যয়ন বা পর্যালোচনা, কিন্তু আমরা যে ভাঙলাম গো যোগ এষণা, গো অর্থ গরু, এষণা হইল খোঁজা, তাহলে গবেষণার অর্থ দাঁড়ায় গরু খোঁজা, কিন্তু আমরা আসলে গরু খোঁজা অর্থে এটাকে ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ব্যাপক অধ্যয়ন অর্থে বা পর্যালোচনা অর্থে। এরপর আসি আমরা বাঁশি। বাঁশি বলতে বাঁশ দিয়ে তৈরি কোনো পদার্থকে না বুঝিয়ে আমরা বুঝি সুরের একটা বাদ্যযন্ত্র হিসেবে। এরপর আসি প্রবীণ। প্র যোগ বীণ, প্র যোগ বীণ। এখানে প্র হলো প্রকৃষ্ট রূপে আর বীণ হইল বীণা। প্রকৃষ্ট রূপে যে বীণা বাজায় এটাকে বিশ্লেষণ করার পরে আমরা এটা পাই, কিন্তু প্রবীণ শব্দের অর্থ হচ্ছে কোনো বয়স্ক ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি অর্থে আমরা বুঝি। এই গেল আমাদের রূঢ় বা রূঢ়ি শব্দের উদাহরণ এবং আলোচনা। এখন চলো আমরা যোগরূঢ় শব্দে যাই। যোগরূঢ় শব্দ হলো যে শব্দগুলো সমাস নিষ্পন্ন অর্থ এবং সমসমান পদগুলোর অর্থ ভিন্ন অর্থ বহন করে, তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। খেয়াল করে দেখো, আবার বলছি, যে শব্দগুলো সমাস নিষ্পন্ন শব্দ এবং সমসমান পদগুলোর অর্থ ভিন্ন হয় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। একটা উদাহরণ আমরা দিলেই বুঝবো। মহাযাত্রা। মহাযাত্রা হলো খুব ধুমধামের সাথে যে যাত্রা। মনে করো আমরা যদি কোনো খেলায় জিতি, তখন আমরা খুব ঢাক ঢোল বাজিয়ে হয়তো সেটাকে উদযাপন করি, সবাইকে জানান দেই, সেটা মহাসমারোহে যাত্রা। কিন্তু এখানে যে মহাযাত্রা, এই শব্দটার অর্থ হচ্ছে মৃত্যুর পরে যে যাত্রা। মহাসমারোহে যে যাত্রা সেটা হচ্ছে খুব ধুমধামের সাথে যাত্রা। কোনো বিজয়ের পরে আমরা সচরাচর যেটা করি সেটা হলো মহাসমারোহে যাত্রা। এটা হচ্ছে সমসমান পদগুলোর অর্থ, কিন্তু সমস্ত পদ মহাযাত্রা, সমস্ত পদ সমাস নিষ্পন্ন পদ হচ্ছে মহাযাত্রা। এই মহাযাত্রার অর্থ হচ্ছে মৃত্যুর পরে যে যাত্রা, সেটাই হচ্ছে মহাযাত্রা। এবং যোগরূঢ় শব্দটার অর্থ হচ্ছে মৃত্যুর পরের যে যাত্রা, সেটা হচ্ছে মহাযাত্রা। আর সমসমান পদের অর্থ ছিল কি, সেটা খুব ধুমধামের সাথে যে যাত্রা।
তেমনি জলধি, যে জলধি শব্দের সমাস করলে আমরা পাই জল ধারণ করে, যে কোনো পাত্র হতে পারে, সেটা বাটি হতে পারে বা পুকুর হতে পারে বা নদী হতে পারে। কিন্তু আমরা আমাদের যোগরূঢ় শব্দে এটাকে সমুদ্র অর্থে ব্যবহার করি আমরা, যেটা সমস্ত পদ হওয়ার পরে যে অর্থটা সেটা হচ্ছে সমুদ্র। আর সমসমান পদের অর্থ হচ্ছে মানে যে কোনো পাত্র, জল ধারণ করার যে কোনো পাত্র। তেমনি রাজপুত, রাজপুত হচ্ছে একটা গোষ্ঠী বা জাতি, যোগরূঢ় শব্দের অর্থ। আর সমসমান পদের অর্থ হচ্ছে এটাকে ভাঙার ফলে হয় রাজার পুত্র, মানে রাজার ছেলে। তাহলে রাজার ছেলে এবং রাজপুত ভিন্ন অর্থ বহন করে, তাই এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ তাহলে আমরা কি পড়লাম এর মধ্যে? আমরা যে অর্থমূলক শ্রেণীবিভাগগুলোর মধ্যে পড়লাম যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ হলো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। আর রূঢ় বা রূঢ়ী শব্দ হলো যে শব্দগুলো প্রত্যয় এবং উপসর্গ যুগে গঠিত, মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হয় রূঢ় বা রূঢ়ী শব্দ। আর যোগরূঢ় শব্দগুলো হলো যেগুলো সমাস নিষ্পন্ন শব্দ এবং সমসমান পদগুলো একই অর্থ বহন করে না, তাকে বলা হয় রূঢ় বা তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে এই অংশটা আমরা বুঝে ফেলছি এবং আমরা বাসায় এটা চর্চা করব। এরপরে আমরা তোমাদের কিছু নৈর্ব্যক্তিক যেটা প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা শব্দের যে শ্রেণীবিভাগ আলোচনা করেছি, গঠনমূলক শ্রেণীবিভাগ বা অর্থমূলক শ্রেণীবিভাগ আলোচনা করেছি। এখন ওখান থেকে বোর্ডে যে প্রশ্নগুলো সচরাচর আমরা বেশি পাই, সেই প্রশ্নগুলোর সম্পর্কেও তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। তোমরা দেখো, গঠনমূলক শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? তোমরা দেখেছো আমরা বলেছি কি গঠনমূলক দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। তাহলে উত্তরটা হবে দুই প্রকার। দুই ভাগে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এরপরে আসো, হাত গঠন অনুসারে কি শব্দ? হাত গঠন অনুসারে তো আমরা পেয়েছি শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। এখন এটা হাতটা গঠন অনুসারে কোন শব্দ হবে? তাহলে এটা ভাঙা যাচ্ছে না এবং বিশ্লেষণ করা যাচ্ছে না, আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা হবে মৌলিক শব্দ। উত্তরটা কি হবে? মৌলিক শব্দ। সাধিত শব্দগুলো সাধারণত কোন ধরনের? সাধিত শব্দগুলো অর্থবাচক। তাহলে উত্তরটা কি হবে? অর্থবাচক। এরপর দেখো, প্রত্যেক সাধিত শব্দের কয়টা অংশ থাকে? প্রত্যেক সাধিত শব্দের কয়টা অংশ থাকে এটা কিন্তু আমাদের এই অধ্যায়ে আমরা সরাসরি পাইনি, কিন্তু আমাদের পড়ার মধ্যে ভাগের মধ্যে ছিল প্রত্যেকটা সাধিত শব্দের দুইটা অংশ, কারণ এটাকে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, এই কথাগুলো কিন্তু আমরা বলেছি। তাহলে এই প্রশ্নটাও আসতে পারে যে প্রত্যেক সাধিত শব্দের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। এরকম আবার হতে পারে সাধিত শব্দ উপসর্গ যোগে, সমাস সহ যোগে, প্রত্যেক সাধিত শব্দের দুইটা অংশ। এরপর আসি পঙ্কজ, অর্থানুসারে কি শব্দ? পঙ্কজ, পঙ্কজ বলতে আমরা বুঝি পদ্মফুল। এখন পদ্মফুল পঙ্কে জন্মে যা, সমাস সাধিত, তাহলে এটা কি হলো? এটা যোগরূঢ় শব্দ। এটা হবে যোগরূঢ়। উত্তরটা হবে কি? যোগরূঢ় শব্দ। শব্দ তাহলে যোগরূঢ় শব্দ নিচের কোনটি? তাহলে আমরা পারবো, আমাদের বইতে যে শব্দগুলো আছে বা এটা আমরা যেহেতু বুঝেছি, যে উদাহরণ দিবে আমরা এটা বলতে পারবো পঙ্কজ আমাদের যোগরূঢ় শব্দ। বা
রাজার পুত্র, রাজপুত, এগুলো যোগরূঢ় শব্দ। অর্থগতভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? এতক্ষণ তো আমরা গঠন অনুসারে পড়েছি, অর্থানুসারে পড়েছি। গঠন অনুসারে ছিল 2 প্রকার, তাহলে অর্থানুসারে হলো 3 প্রকার। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ, যোগরূঢ় শব্দ। তাহলে কয় প্রকার হলো? অর্থগতভাবে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। বাবু যোগ আনা, বাবু আনা, তোমরা সমস্ত পাঠটা তো পড়েছই, তারপর কি ধরনের প্রশ্ন আমাদের বোর্ডগুলো তো আসে, সেই প্রশ্নগুলোর ধরনটা দেখাচ্ছি। দেখবে যে হয়তো একই জিনিস কোনোটার প্রশ্ন কোনোটার উত্তরের মধ্যে আমরা রাখছি। বাবু যোগ আনা, বাবু আনা অর্থানুসারে কি শব্দ? এটা হচ্ছে যৌগিক শব্দ। বাবু যোগ আনা, বাবু আনা আমরা বলেছিলাম যৌগিক শব্দ, কারণ এটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। এটা বাবুর ভাব অর্থে ব্যবহৃত হয়, এই জন্য বাবু আনা শব্দটি যৌগিক শব্দ। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটা আমরা এখানে শেষ করছি। আগামী পাঠে আমরা শব্দের শ্রেণী বিভাগের বাকি অংশ তোমাদের পড়িয়ে দিব, আলোচনা করে দিব। যদি আজকের পাঠ সম্পর্কে কোনো তথ্য তোমাদের জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী ক্লাসে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।